আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো আজকে ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো। ডিফারেন্সিয়েশন তা ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলার আগে একটুখানি আমরা কত রকমের ইন্টারভাল চিনি একটু আলোচনা করে নিই। আমরা জানি যে এই ব্যাপারটা দিয়ে আমরা ক্লোজ ইন্টারভালকে ডিনোট করে থাকি। তোমরা কতজন লোক এই ইন্টারভাল বিষয়টা বোঝো না একটু আমাকে বলবে। হ্যাঁ, তো দেখো এই ক্লোজ ইন্টারভাল বিষয়টা কি। ক্লোজ ইন্টারভাল বিষয়টা হচ্ছে যে সেই সমস্ত রিয়েল নাম্বার এগুলো আমি আগের দিন বলেছিলাম, আজও আবার বলছি, সেই সমস্ত রিয়েল নাম্বার যারা এই এ থেকে বি এর মধ্যে অবস্থিত এবং তার সাথে এ এবং বি কেও নেওয়া হয়েছে। আচ্ছা, ওপেন ইন্টারভাল জিনিসটা কি? ওপেন ইন্টারভাল জিনিসটা হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বার এক্স যাদের অবস্থাটা এরকম যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আচ্ছা, আবার দেখো এইটাকে বলা হয় ক্লোজ ইন্টারভাল। প্রথম যেটা আছে সেটাকে বলা হয় ক্লোজ ইন্টারভাল। আচ্ছা, এই পরেরটাকে বলা হয় ওপেন ইন্টারভাল। এই ইন্টারভাল ব্যাপারটা ক্লাস 11-12 প্রথম আমাদের কাছে আসে। আচ্ছা, এবার এরকম ইন্টারভালও কিন্তু হয় যে এ এর দিকটায় ওপেন আছে, বি এর দিকটায় ক্লোজড আছে। তাই এটাকে কেউ নাম বলে, কেউ বলে সেমি ওপেন, কেউ বলে সেমি ক্লোজড। নামটা ব্যাপার না, এর কাজটা ব্যাপার। কিরকম ব্যাপারটা দেখো, এখানে দেখো এ এর দিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে এ এর দিকে ওপেন আছে, আর বি এর দিকে থার্ড ব্র্যাকেট আছে ক্লোজড। অর্থাৎ ব্যাপারটা এরকম যে এ স্ট্রিক্টলি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, এরকম ব্যাপার। আবার ধরো এইগুলো যা আমি করলাম এগুলো সবই হচ্ছে বাউন্ডেড ইন্টারভাল, মানে বাঁ দিকে এবং ডান দিকে একটা একটা করে সংখ্যা দ্বারা আমি বেঁধে দিয়েছি। আবার দেখো এরকম ইন্টারভালও কিন্তু হয় যে এরকম দিলাম যে a, ইনফিনিটি, মানে এটা কি বোঝাবো? এর মানে হচ্ছে যে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা কিনা এর থেকে বড় কিন্তু এর উপর দিকে আর কোনো আমি বাউন্ডারি দিইনি আর কি। অর্থাৎ অনেকটা এরকম যে এই এ এবং আমি বলছি যে কোন সমস্ত রিয়েল নাম্বারগুলো, যে সমস্ত রিয়েল নাম্বারগুলো এর চেয়ে বড়। আর আমরা তো জানি যে আমাদের এই ডান দিকে তো আমরা অসীম পর্যন্ত যেতে পারি আর কি, সবাইকে মিন করছি আর কি। এর থেকে বড় যে সমস্ত রিয়েল নাম্বার সবাইকে মিন করছি। আচ্ছা, তো এইটাতে কাকে মিন করা হচ্ছে? এই ক্লোজ ইন্টারভাল যেটাকে আমি করেছি, এই হচ্ছে ধরো এ আর এই হচ্ছে আমাদের বি। আমি এই এ এবং বি সহ এই মাঝের অংশটাকে মিন করছি। তাহলে ওপেন ইন্টারভাল কোন জায়গাটা? সেই এ এবং বি এর মাঝের অংশটা। কিন্তু এখানে বলা হচ্ছে স্ট্রিক্টলি এ কে নেব না, বি কে নেব না। দেখো এখানে কিন্তু স্ট্রিক্টনেস এসছে একটা, যে এ স্ট্রিক্টলি লেস দ্যান এক্স স্ট্রিক্টলি লেস দ্যান বি, তাই না? তার মানে এর পর থেকে শুরু করে বি এর আগ পর্যন্ত এই জায়গাটা। আচ্ছা, যখন কিনা আমি এই ইন্টারভালটা মিন করছি সেটা কিরকম? যেখানে কিনা এ এর দিকে ওপেন আছে আর বি এর দিকে ক্লোজড আছে, সেই জায়গাটা এমনটা যে এ কে নেব না, এর ঠিক পর থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আমি একদম পুরো বি অব্দি ছুঁয়ে গেলাম। এই আচ্ছা, বলো তো এগুলো কে বুঝতে পারছো না? আমার এই সেটগুলো এবং তার আঁকাগুলো কে বুঝতে পারছো না একটু বলো তো? আমার মনে হয় সকলে বুঝতে পারছো। তা এই যে এরা সবাই হচ্ছে ইন্টারভালস। তা আমি এখানে লিখছি যে all these are intervals, তো এবারে আমি এবার ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করতে চাইছি। এরকম একটা ইন্টারভাল নিয়ে নেওয়া যাক। all these are intervals. We will denote
we will denote any interval by the symbol capital I. তাহলে এবার নিই যে let f I to r be a function. তার মানে এরকম একটা ফাংশন আছে যে কিনা I থেকে r এ defined where I is any interval. এবার সেটা কেমন ইন্টারভাল আমি কিন্তু সেটা নিয়ে কিছু বলছি না, সেটা ওপেন হতে পারে, ক্লোজড হতে পারে, সেমি ওপেন হতে পারে, বা একদিকে বাউন্ডেড আর একদিকে আনবাউন্ডেড হতে পারে। এই যেখানে যে দিকটা ইনফিনিটি আছে ওদিকটা আমাদের আনবাউন্ডেডনেস বোঝাচ্ছে। let f I to r be a function where I is any interval. ওকে, আরো বলছি যে let c belonging to I. এই কথাটার মানে কি, c I এর একটা পয়েন্ট, I ইন্টারভাল, I তো একটা সেট, ইন্টারভাল গুলো তো সব একটা করে সেট, তা সেইখান থেকে আমি c বলে একটা পয়েন্ট তুলেছি। এবারে লিখছি যে then f is said to be আমাদের ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা কিন্তু এই জায়গাটা থেকে স্টার্ট হচ্ছে। এই যে আমি এটা স্টার্ট করে দিলাম, then f is said to be differentiable at c if limit x tends to c fx minus fc divided by x minus c exists ঠিক আছে। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলবো যে f c পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এবার এই লিমিটটার তো একটা ভ্যালু হতে পারে। এবার নাও if একটা তো ভ্যালু পাওয়া যাবে, এক্সিস্ট করলে তো একটা ভ্যালু পাওয়া যাবে। if limit x tends to c a fx minus fc divided by x minus c equal to L, then L is called the derivative of f at c, কমা দিয়ে লিখব denoted by f dash c, okay, denoted by f dash c। তার মানে আমি এই যে L, এখানে একটু বলি, এই যে L যেটা পাওয়া গেছে এই L টাকেই আমি বলে দিলাম যে L টাকে আমি f dash c করে লিখবো আর কি, আলাদা করে আর L বলবো না, ওটাকে f dash c বলবো। আচ্ছা, এই তো ব্যাপার। এবার এখান থেকে একটা কথা বলি, আগের দিন তো আমরা কন্টিনিউটি আলোচনা করছিলাম, তো এখান থেকে একটা থিওরেম আমরা খুব সহজে প্রুফ করে ফেলতে পারি। তা লিখি, এখানে বলছি let I be any interval and a function f from I to r be
be differentiable at a point C belonging to I, then f is continuous at C। তার মানে এখানে কি বলতে চাইছে? পরিষ্কার কথা বলছে f ফাংশনটি যদি C পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে f ফাংশনটি C পয়েন্টে কন্টিনিউয়াস হবে। জিনিসটা বোঝো। তা এটা পরীক্ষায় প্রুফ করতে দিতে পারে, তো তোমরা আমাকে কেউ প্রুফটা একটু বলতে পারবে কি করে আমি অ্যাপ্রোচ করব? আমি প্রুফটা কি করে অ্যাপ্রোচ করব কেউ আমাকে বলতে পারবে? আচ্ছা বলো তোমাদের এই ডেফিনেশনটা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যালো? না স্যার, ডেফিনেশনে ঠিক আছে। ডেফিনেশনে কোনো সমস্যা নেই, ডেফিনেশন ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো যে এখান থেকে শুরু করছি। সিন্স f is differentiable at C, since f is differentiable at C, আমি কি বলবো যে লিমিট x tends to C fx minus fc divided by x minus c exists, আর আমি ব্র্যাকেট এটাও লিখে দিলাম যে এর একটা ভ্যালু পাওয়া যায়, সেই ভ্যালুটা হচ্ছে f dash c, সেটা এক্সিস্ট করে এবং সেটা কার সাথে ইকুয়াল হয়? f dash c এর সাথে ইকুয়াল হয়। আচ্ছা এবার কন্টিনিউইটি আমি কি করে দেখাবো? আমি এখানে বলছি now we have to show, দেখো limit x tends to c fx equal to fc, ভালো করে বোঝো। এইটা দেখাতে পারলেই কিন্তু আমি কন্টিনিউইটি শো করতে পেরে যাব, তাই নয় কি? এটাই তো কন্টিনিউইটি ডেফিনেশন। আমি কি জানি c যদি ইন্টারভালের একটা পয়েন্ট হয় তাহলে আমি x tends to c fx equal to fc যদি দেখিয়ে দিতে পারি তাহলেই তো বলতে পারবো যে c পয়েন্টে f ফাংশনটা কন্টিনিউয়াস গত দিনের কাজকর্ম অনুযায়ী। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। তো দেখো আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো লিমিট x tends to c, দেখো একটু কায়দা করছি। এই fx যেদিকে আছে আমি fc কেও ওই একই দিকে নিয়ে নিচ্ছি। তোমরা বলবে কেন? আমি বলবো কারণ আছে। দেখো লিমিট x tends to c, এই ব্র্যাকেটের মধ্যে কি কাণ্ডটা ঘটাচ্ছি দেখো, আমি এই fx মাইনাস fc এই ব্যাপারটাকে আমি x মাইনাস c দিয়ে ডিভাইড করছি। ভুল করেছি, ভাগ করেছি মানে এখন পাশে গুণ দিয়ে শোধ করতে হবে। কি ঠিক করলাম তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা জানি যে লিমিটগুলো পৃথক পৃথক ভাবে এক্সিস্ট করলে আমি তাদেরকে ভেঙে ফেলতে পারি। হ্যাঁ এটা তো পৃথক পৃথক ভাবে এক্সিস্ট করছে, এইভাবে হচ্ছে যে লিমিট x tends to c fx minus fc divided by x minus c, তো এই একটা আর গুণ চিহ্ন দিয়ে এই একটা লিমিট x tends to c x minus c, তো এইটা একটা আলাদাভাবে থাকলো আর এটাও একটা আলাদাভাবে থাকলো। ঠিক আছে, আমি প্রথম লিমিটটা জানি। প্রথম লিমিটটা কত? প্রথম লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করে এবং তার ভ্যালু হয় f dash c, এবং আমি দ্বিতীয় লিমিটটাও জানি। দেখো এটা তো পলিনোমিয়াল, জাস্ট বসিয়ে দিলে হয়ে যায়। আমি যদি x tends to c x minus c তে লিমিট প্রয়োগ করি তাহলে এটা হয় c minus c, তাহলে কত হয়? 0 হয়, 0 এর সাথে f dash c গুণ করলে 0।
তাহলে আমি দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু c fx মাইনাস fc সেটা কত আসছে 0 আসছে। এবার দেখো fc কিন্তু একটা কনস্ট্যান্ট, fc কিন্তু একটা কনস্ট্যান্ট, তার মানে এখন এইভাবে ভেঙে দেওয়া চলতে পারে। দেখো তার মানে এইভাবে ভেঙে দেওয়া চলতে পারে যে ইমপ্লাইজ লিমিট x টেন্ডস টু c এই যে fx মাইনাস, হ্যাঁ লিমিট x টেন্ডস টু c fc, কিন্তু সেটা কনস্ট্যান্ট, তো সে কি হবে fc হবে লিমিট প্রয়োগ করলে। লিমিট প্রয়োগ করার জায়গায় তো নেই কিছু, সেটা কি ইমপ্লাই করে, ইমপ্লাই করে লিমিট x টেন্ডস টু c fx ইকুয়াল টু fc হয়ে গেল। কিন্তু তখন এখান থেকে আমি বলতে পারি যে so f is continuous at c। তাহলে আমি কি দেখাতে পারলাম যে কোনো একটা পয়েন্টে একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই পয়েন্টে সেই ফাংশনটা কন্টিনিউয়াসও হবে। এবার একটা উল্টো প্রশ্ন তো চলে আসে। উল্টো প্রশ্নটা কি আসে আমি বলবো, তাহলে এবার তোমরা বলো তো কোনো একটা পয়েন্টে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে কি সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবেই? আগে বলো প্রশ্নটা বুঝতে পারছো কিনা। ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হচ্ছে, হ্যাঁ স্যার হ্যাঁ। আমি প্রশ্ন করছি কন্টিনিউয়াস হলেও কি ডিফারেন্সিয়েবল হবেই, এটা কি বলা যায়? হ্যাঁ স্যার, হওয়ার তো কথা। কেন বলো তো? কারণ ডিফারেন্সিয়েবল হচ্ছে বলেই তো কন্টিনিউয়াস হচ্ছে, তো ডিফারেন্সিয়েবল না হলে কন্টিনিউয়াস হবে কি করে স্যার? আমি বলি যে বৃষ্টি পড়লে তো মাঠ ভেজে, বৃষ্টি পড়লে মাঠ ভেজে, কিন্তু মাঠ ভেজা মানে কি বৃষ্টি হয়েছে? না না, কেউ তো এক বালতি জলও ঢেলে তাহলে দিল। নাও হতে পারে। নাও হতে পারে। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি কন্টিনিউটিকে ইমপ্লাই করে, কিন্তু কন্টিনিউটি সবসময় ডিফারেন্সিয়েবিলিটিকে ইমপ্লাই নাও করতে পারে। তো সেটার একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। তাহলে আমি এরকমটা লিখবো, দেখো নোট, এটা একটা পরীক্ষার কোশ্চেন। নোট, the continuity of f at c belonging to I does not ensure the differentiability of f at c। এই যে does not ensure, তার মানে continuity of f at c মোটেও ডিফারেন্সিয়েবিলিটিকে এনশিওর করে না, মানে ডিফারেন্সিয়েবল হতেও পারে নাও হতে পারে। তাহলে আমি বলবো যে ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে তো জিনিসটাকে দেখাতে হবে। ফর এক্সাম্পল let f from R to R be defined by fx equal to mod x for all x belonging to R। এই তোমরা mod ফাংশন জানো তো? বলো কে কে mod ফাংশন জানো না? হ্যাঁ স্যার। তো mod ফাংশনের কাজটা কি? mod ফাংশনের কাজটা হচ্ছে এরকম যে সবসময়তে ও নন নেগেটিভ ভ্যালু দেয়। কিরকম ভ্যালু দেয়? নন নেগেটিভ ভ্যালু দেয়। ওকে নেগেটিভ দিলেই ও পজিটিভ বানিয়ে দেবে। কিরকম? যে ব্যাপারটা এরকমটা যে ইফ x পজিটিভ তাহলে তো mod x আমাদের x ই দেবে। আচ্ছা ইফ x 0 তা তখন তো fx আমাদের 0 ই দেবে। আর যদি x আমাদের লেস দেন 0 হয় ও মাইনাস x দিয়ে দেবে। আচ্ছা তোমরা কি বলবে যে স্যার আপনি তো এক্ষুনি বলছিলেন নন নেগেটিভ ভ্যালু দেয়,
তাহলে কি হলো, মাইনাস কেন এলো? এই প্রশ্নটা কেউ করবে? করো না। হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। আচ্ছা, একটা কথা বলো, যখন x পজিটিভ তখন কিন্তু fx আমাকে x দিয়েছে, পজিটিভ ভ্যালু। আচ্ছা, x যখন 0 দিয়েছে তখন 0 দিয়েছে। আচ্ছা, এবার যখন x নেগেটিভ দিয়েছে তখন মাইনাস x দিয়েছে ভ্যালু। কথা বোঝো, যখন কিনা x নিজে নেগেটিভ, ভালো করে বুঝবে, x যখন নিজে নেগেটিভ তো তার সামনে একটা মাইনাস সাইন দেওয়া মানে কি গো? পজিটিভ। সেটা পজিটিভ। বুঝতে পারছো তো? মানে x যদি হ্যাঁ মাইনাস স্যার। 5 হয় তাহলে মাইনাস x কত? 5। আমি কি ভুলভাল বলছি না ঠিক বলছি? ঠিক আছে ঠিক স্যার। স্যার, ঠিক। হ্যাঁ, তাহলে ওই যে ওখানে মাইনাস এক্স দেখতে পাচ্ছ, তা ওই মাইনাস এক্সটা কিন্তু মোটেও নেগেটিভ নয়, যেহেতু এক্স নেগেটিভ তাই মাইনাস এক্স পজিটিভ। তো ব্যাপার হচ্ছে এটাই, এই মড সবসময়তে নেগেটিভিটিকে কিল করে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখাতে চলেছি যে এই ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। দেখো কিরকম করে দেখাবো, দেখো। তো প্রথমে দেখাই যে এটা কন্টিনিউটি নিয়ে নিচ্ছে, কন্টিনিউটি নিয়ে কোনো সমস্যা নেই। তো দেখো যে নাও দেখো এই লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, x টেন্ডস টু 0 প্লাস fx, তো সেটা কি হয়? দেখো লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 মানে 0 হচ্ছে অ্যাকচুয়াল বড়, হ্যাঁ? কোনটা নেব, x নেব, 0 নেব না মাইনাস x নেব? এক্স। x নেব। তাহলে এই হচ্ছে আমাদের x, তাহলে ভ্যালু হচ্ছে 0। ওকে, এবারে আমি নেব এই লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, তার মানে x হলো 0 হচ্ছে অ্যাকচুয়াল ছোট, মাইনাস এক্স। মাইনাস x কত হবে? 0 জিরো। and f এর 0 তে ভ্যালু তো 0। দেখো তিনটেই কিন্তু সেম কন্টিনিউয়াস হচ্ছে। হ্যাঁ, কোনো হ্যাঁ। রকম ডিসকন্টিনিউটি আসেনি কিন্তু। তাহলে আমি বলবো যে সো f is continuous at 0, f is continuous at 0, ঠিক আছে? এইবার দেখো, এইবার আসল মজা। আমি বলেছিলাম যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি দেখাতে গেলে আমাকে কোন লিমিটটা এক্সিস্ট করতে হয় ফাইনাইটলি, এই যে লিমিট x টেন্ডস টু c fx minus fc ডিভাইডেড বাই x minus c। এবার লিমিট এক্সিস্ট করা মানে কি? লিমিট এক্সিস্ট করা মানে তার যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুখানাই থাকে তাদের ভ্যালু সেম হতে হবে। রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুখানাই যদি তুমি বার করতে সক্ষম হও আর তাদের যদি ভ্যালু সেম হয় তখনই বলবো লিমিটটা এক্সিস্ট করে, অন্যথা নয়। তাহলে এর তো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এই যে জিনিসটা, এই যে কোয়ান্টিটিটা, এই যে fx minus f0 ডিভাইডেড বাই x minus 0, এই আমি একবার নেব লিমিট x টেন্ডস টু 0 প্লাস এবং আরেকবার বের করব এই একই জিনিসের লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাই না? লিমিটের এক্সিস্টেন্সটা তো এইভাবে দেখানো চলতে পারে যে আদৌ এক্সিস্ট করছে কি করছে না, কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে দেখো এটার অবস্থা কি? যখন আমি লিমিট x টেন্ডস টু 0 প্লাস এর কথা বলছি তখন এই যে x টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা বলো 0 প্লাস মানে x হচ্ছে 0 হচ্ছে অ্যাকচুয়াল হলেও বড়, তাহলে তখন কি হবে? এই যে x minus 0, এক্স। তাহলে x এক্স minus 0 ওয়ান আসবে। x কেটে গেল, কেটে গিয়ে 1 হচ্ছে, আর এই যে জিনিসটা, মাইনাস ওয়ান। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটা মাইনাস x, এটা মাইনাস 0, এটা x মাইনাস 0, মাইনাস x আর প্লাস x কেটে কুটে গিয়ে মাইনাস 1, লিমিট প্রয়োগ করার জায়গায় নেই। তার মানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু আনইকুয়াল আসছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কিন্তু আনইকুয়াল আসছে। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি সো লিমিট x টেন্ডস টু 0 fx minus f0
divided by x minus 0 does not exist এই লিমিটটা এক্সিস্ট করলে আমরা বলবো ডিফারেন্সিয়েবল, এক্সিস্ট না করলে বলবো নট ডিফারেন্সিয়েবল। তাহলে এখন বলবো যে সো f is not differentiable at 0, okay, f is not differentiable at 0। বলো কে কে বুঝতে পারোনি? হ্যাঁ স্যার বুঝেছি। সকলে স্যার বুঝেছি। বলছি কন্টিনিউয়াস হলে তো ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, এটা প্রুফ আমরা দেখলাম, কিন্তু এটাই, এখন example যদি দিলাম। হ্যাঁ এবার বলছি যদি ডিফারেন্সিয়েবল হয়েছে কিন্তু কন্টিনিউয়াস কি হতে পারে, এরকম কোশ্চেন এর অ্যানসারটা তাহলে কি হবে? আমরা এটা কি অ্যানসার দিয়েছি এই থিওরেমটা? এটা হচ্ছে ওই যেটা আমি বললাম, তাই তো? হুম। ওকে স্যার, ওকে। তার মানে দুটো প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছি। তখন যদি কখনো বলে যে ডিফারেন্সিয়েবল হলে কি কন্টিনিউয়াস হতে পারে, তার উত্তর হয়ে গেল এই প্রুফটা। আর কেউ যদি বলে যে কন্টিনিউইটি কি সবসময় ডিফারেন্সিয়েবিলিটিকে মিন করে, তাহলে আমরা বলবো না, মিন করে না, এনশিওর করে না। তার এক্সাম্পল হচ্ছে এটা। ওকে স্যার। তাহলে যখন কিনা উত্তর হবে অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ অ্যান্সার হবে, তখন কিন্তু তার একটা প্রুফ হয়। আর যখন কিনা নাও হতে পারে এমন টাইপের, তখন আর প্রুফ হয় না, তখন তার এক্সাম্পল হয়। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ওকে। এবারে এই যে নোটেশনটা, এফ ড্যাশ সি, এটাকে কিন্তু অনেক সময়তে এইভাবেও লেখা হয় যে ddx of fx at x equal to c। তোমরা নিশ্চয়ই জানো এটা। হ্যাঁ স্যার, হ্যাঁ। ddx of fx at x equal to c। আচ্ছা, এবার কয়েকটা ফাংশন আমি নিয়ে একটু f ড্যাশ x আমি ক্যালকুলেট করতে বলবো। এরকম একটা অঙ্ক দেওয়া হচ্ছে, যে বলছে যে let fx equal to x square for all x belonging to R। Find the derived function f dash and its domain। ব্যাপারটা শোনো, এই find the derived function f dash and its domain, হ্যাঁ, এই f dash যেটা আমি বার করি, এই যে f ড্যাশটাকে derived function বলা হয়। আমি এখন একটা প্রত্যেকটা x এর জন্যই বার করব। আর ইটস ডোমেন মানে কিছু কিছু পয়েন্টে তো আবার ডিফারেন্সিয়েবল না হতে পারে, যেমন এই যে এই ফাংশনটা দেখো, এই ফাংশনটা যেমন 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়নি, 0 পয়েন্টেই কিন্তু হয়নি, বাকি সমস্ত পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। তাহলে সেই সমস্ত পয়েন্টে আমি এই fx equal to mod x ফাংশনটার কথা বলছি। 0 ছাড়া বাকি আর সব পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে। মানে আমি এটা দেখাতে পারি যে এই যে আমার ফাংশন, আমি এটা লিখে দিই, we can show that এই যে f dash x 1 হবে if x is greater than 0, আর f dash x টা -1 হবে if x less than 0। আচ্ছা, 0 এর জন্য কিছু হবে না, 0 এর জন্য যে কিছু হবে না সেটা তো এখান থেকে বোঝাই গেল। আমার কথা বুঝতে পারছো? তাহলে এখানে যে ডিরাইভড ফাংশন, তার ডোমেন কিন্তু পুরো রিয়েল নাম্বারের সেট, কিন্তু 0 বাদ দিয়ে। তাহলে আমি বলবো যে হিয়ার, এটাও ব্র্যাকেটের মধ্যে রাখি, কারণ এটা তো আমাদের এখানকার ব্যাপার নয়, এটা এক্সট্রা বলছি। হিয়ার ডোমেইন of f dash
ইজ এই যে রিয়েল নাম্বারের সেট তার থেকে জিরোটা বহিষ্কার করা হলো। এই এই ব্যাপারটার মানে বোঝো তো? এই মাইনাস। মাইনাস মানে কি, মানে সেট অফ যে রিয়েল নাম্বার, এই যে রিয়েল হ্যাঁ, নাম্বার বাদ দেওয়া হচ্ছে। এই যে রিয়েল নাম্বারের সেট, এই যে মাঝখানে যে জিরো রয়েছে, এই জিরোটাকে আঙুল দিয়ে খুঁটে ফেলে দিলাম, বুঝছো? এটা এক্স, এটা এক্স হ্যাঁ ড্যাশ, স্যার। মানে এটা এইটা ইনফিনিটির দিক, এটা মাইনাস ইনফিনিটির দিক। তো আমি এই যে আর ডিফারেন্স সিঙ্গেলটন সেট জিরো, এটার মানে হচ্ছে পুরো রিয়েল লাইন থেকে আমি জিরোকে নোট দিয়ে খুঁটে বাইরে বার করে দিলাম, আর বাকি সবাই আছে। তো এখন এখানে এই প্রশ্নটা এলাম যে let f(x = x square for all x belong to R, find the derived function f dash and its domain। তা এই অঙ্কটা আমরা কি করে করব? আমরা এনি পয়েন্ট সি তে করি, আমরা এনি পয়েন্ট সি তে করব, সি তে করে তারপর বুঝতে পারবো যে কিরকম দেখতে হচ্ছে। দেখো এর সলিউশনটা কেমন হবে। let c belonging to R, মানে একটা রিয়েল নাম্বার নিয়ে নিলাম। নাও দেখো এটা ইজিলি করা যাবে, লিমিট x tends to c fx minus fc divided by x minus c, হ্যাঁ? তাহলে লিমিট x tends to c, এখানে রয়েছে x minus c। আচ্ছা fx মানে কি? fx মানে x স্কয়ার, তাহলে fc মানে কি? c স্কয়ার। কি রে, সিম্পলিফিকেশন হবে না? x স্কয়ার মাইনাস c স্কয়ার কে x minus c দিয়ে ডিভাইড তো করাই যায়। হ্যাঁ করলে স্যার। কি হবে? x প্লাস c। x প্লাস c, তাহলে কি হলো আমাদের? 2c এলো, 2c। 2c এলো। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে সো এই f dash c এর ভ্যালু কত? f dash c এর ভ্যালু হচ্ছে 2c। আচ্ছা বলো তো, এই এই ডিফারেন্সিয়েশনটায় কোনো পয়েন্টে ঝামেলা হতে পারে? যেমন এই যে অঙ্কটা আমাদের মড দেওয়া, যে অঙ্কটা ছিল মড x, সে জিরোতে ঝামেলা করবে, ইনি কোথাও ঝামেলা করবেন কি? না, কোথাও ঝামেলা করবে না। তাহলে আমি বলতে পারি এরকমটা যে that is f dash x equal to 2x for all x belong to R। তাহলে ডোমেনটা কত? পুরো R, হ্যাঁ, ডোমেনটা পুরো R। সো ডোমেন অফ f dash is R। যে পয়েন্ট ঝামেলা করবে তাকে বাদ দিয়ে দেবো, কেউ ঝামেলা করেনি ফলে কাউকে বাদ দেওয়ার নেই। আগে রাউন্ডে জিরো ঝামেলা করেছিল তাই জিরোকে বাদ দিয়ে দিয়েছি, এখানে কেউ ঝামেলা করেনি তাই কাউকে বাদ দেওয়ার নেই। সবাই বুঝতে পেরেছে অঙ্কটা? হ্যাঁ স্যার। স্যার বলছি কলেজের এই পরীক্ষাটার জন্য কি ওই বক্স এক্স এর অঙ্কগুলো আগের দিন করাচ্ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, ওইগুলো কি করতে হবে? মানে উদাহরণে অনেকগুলো আছে। দেখো কলেজের পরীক্ষার জন্য আমি বলবো যে কলেজের খাতাটাকে জোর দিতে। ওকে স্যার। আর আমি মূলত তোমাদেরকে মূল পরীক্ষার জন্য পড়াচ্ছি। আমি চেষ্টা করছি কলেজের পরীক্ষাটাতে যাতে কিছু অ্যান্সার করে আসো, কিন্তু আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, তোমাদের ম্যাডাম কিছু কিছু জিনিস বেশি পড়িয়েছেন, যেমন এই ফাংশন অফ 2 or 3 ভ্যারিয়েবল যেটা দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, তো সেখানে হ্যাঁ, হ্যাঁ। পার্শিয়াল ডেরিভেটিভ থেকে স্টার্ট করা উচিত, কিন্তু তোমাদের দেখলাম ওই 2 or 3 ভ্যারিয়েবলেরও খানিকটা লিমিট কন্টিনিউটি পড়িয়েছে, যেটা কিনা সিলেবাসে নেই। যেরকম উনি পড়িয়েছেন, তারপরে দেখলাম জ্যাকোবিয়ান পড়িয়েছেন। তোমাদের মূলত যেটা আছে ওখান থেকে পার্শিয়াল ডেরিভেটিভ আছে, অয়লার আছে, হোমোজিনিয়াস, ওইটুকুই কিন্তু বোর্ডের পরীক্ষায় আসার কথা। বাকি উনি পড়িয়েছেন, অতিরিক্ত পড়িয়েছেন, এবং ওটা হয়তো দিয়ে দিতে পারেন কলেজের পরীক্ষাতে, মানে এই যে টেস্টে। হ্যাঁ, আবার ডাবল লিমিটও করিয়েছেন। আর ডাবল লিমিট, যেগুলো কিনা তোমাদের আসার কথা নয়, কারণ সিলেবাস। আবার আজকে কি একটা জিজ্ঞেস করলো কলেজে, ম্যাম বললো যে হ্যাঁ ডাবল লিমিট দেবো। ওটা কলেজের পরীক্ষায় দেবে, কিন্তু ওটা যখন ইউনিভার্সিটির পরীক্ষা হবে তখন কিন্তু আসার কথা না, কারণ সিলেবাসে উল্লেখ নেই। এই হচ্ছে ব্যাপার। আমি আগে সিলেবাস তুলে নিই, পরে কোনো সময় সেগুলো নিয়ে আলোচনা করা যাবে, কিছু এক্সট্রা করালে সিলেবাস শেষ করার পরে, এখন নয়। তো তোমরা কলেজের পরীক্ষার জন্য সেগুলো দেখে নিতে পারো, আর আমরা একটুখানি এগিয়ে রাখি সিলেবাস,
অন্তত ডিফারেন্সিবিলিটি থেকে দিলে অঙ্ক করতে পারবে, বা অয়লার থেকে ওকে দিলে অঙ্ক স্যার। করতে পারবে, পার্শিয়াল ডেরিভেটিভ থেকে অঙ্ক করতে পারবে। আশা করি সেগুলো শিখেছো, মানে খুব সমস্যা হচ্ছে না সেগুলো নিয়ে। না না না। আচ্ছা, বাকিরাও কথা বলো, বাকিরা তো একদম চুপচাপ দেখছি। আচ্ছা এবার দেখো, এবার একটা নতুন অঙ্ক দেখো। এখানে বলছি যে let fx equal to square root of x, positive square root of x for all x belonging to closed interval 0 থেকে বাদিকে ইনফিনিটিতে ওপেন ইন্টারভাল। এই দেখেছো এখানে কোন কোন পোরশনটা নেওয়া হয়েছে? এই পোরশনটা নেওয়া হয়েছে, এই যে এই 0 আর 0 থেকে 0 সহ 0 থেকে বড় যে অংশটা রয়েছে, ঠিক আছে, মানে ইনফিনিটিতে এই 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 পোরশনটা নেওয়া হয়েছে। এই নেগেটিভ কোনো পয়েন্টকে কিন্তু নেওয়া হয়নি, নেগেটিভ কিন্তু কোনো পয়েন্টকে নেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে যে find the derived function f dash and find the domain। এখানে ডোমেনটা উল্লেখ করতে হবে। তো দেখো আমি প্রথমে এই জিরো নিয়ে কথা বলছি। তোমাদের আগে ভাগে বলে রাখি, এই জিরোটা একটা সমস্যা করলেও করতে পারে। দেখো জিরো নিয়ে দেখাচ্ছি। লিমিট x tends to 0 fx minus f0 divided by x minus 0, এই জিনিসটা। এবার দেখো f0টা তো 0, ঠিক আছে, fx কত? দেখো এই হচ্ছে রুট এক্স, এই হচ্ছে এক্স। ও লিমিটটা দেওয়া যায়নি, লিমিটটা দিতে ভুলে গেছি, লিমিটের সিম্বলটা দেওয়া হয়নি। লিমিট x tends to 0 divided by এটা। তাহলে এবার লিমিট x tends to 0 1 by root x হচ্ছে। এই বলো না, এই লিমিটটা ফাইনাইটলি এক্সিস্ট করে? না না স্যার। স্যার। এই লিমিটটা কিন্তু মানে এটা কিন্তু ইনফিনিটি আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনফিনিটি আসে এটা। তা আমি এটা লিখবো যে does not exist finitely, does not exist finitely, ঠিক আছে। ইনফিনিটি চলে আসবে, তাহলে তো আমি ডেরিভেটিভের ভ্যালু বার করতে পারবো না। তো মানে এই যে লিমিটটা, এই লিমিটটা এখানে বলে না যে এক্সিস্ট, তো এই এক্সিস্টের সঙ্গে একটা কথা আমি লিখে রাখি, এই এক্সিস্ট ফাইনাইটলি, এক্সিস্ট ফাইনাইটলি। ইনফিনিটি চলে লোকে বললো এই তো ইনফিনিটি এক্সিস্ট করছে, আরে না, ফাইনাইটলি হতে হবে, ইনফাইনাইটলি কিছু হলে হবে না। আচ্ছা, ডাজ নট এক্সিস্ট ফাইনাইটলি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো যে সো এফ ইজ নট differentiable, if is not differentiable at 0, তাহলে এই ফাংশনটা জিরোতে ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু জিরো ছাড়াও তো বাকি অনেক পয়েন্ট পড়ে আছে, ফলে এখন তাদের নিয়ে কথা বলবো। let c is not equal to 0 and c belonging to closed interval 0, infinity, মানে c টা 0 নয় আর ওই ইন্টারভালের মধ্যে থেকে আসছে, মানে 0 ছাড়া বাকি যে সমস্ত পজিটিভ পয়েন্ট পড়ে আছে তারা। আমি লিখে দিচ্ছি, তার মানে কি হতে পারে, দ্যাট ইজ c পজিটিভ, তার মানে c পজিটিভ। এবার নাও লিমিট x tends to c
fx minus fc divided by x minus c equal to limit extending to c। তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমাদের রুট এক্স, এখানে রুট সি, তলায় হচ্ছে এক্স মাইনাস সি। একটা কাটাকুটি হবে, একটা সিম্পলিফিকেশন হবে, করে দেখো এই জিনিসটা আসছে 1/√ওভার এক্স প্লাস রুট ওভার সি। এই কি করে হলো এটা বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে স্যার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিন্তু, তাহলে এক্স টেন্স টু সি প্রয়োগ করে দিলে এই জিনিসটা হচ্ছে 1/2√c। এটাই তো আমাদের এফ ড্যাশ সি এলো। তাহলে আমি এটা বলতে পারবো যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/2√x ফর অল এক্স গ্রেটার দেন 0। এটা বলা যাবে। ইকুয়াল টু জিরোটা কিন্তু হলো না, ইকুয়াল টু জিরো কিন্তু বাদ গেল, শুধুমাত্র পজিটিভদের জন্য হচ্ছে, আর নেগেটিভরা তো এমনিই বাদ। নেগেটিভ পোর্শন তো রুট এক্স এর মধ্যে যদি রুট এক্স এক্স যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু ইমাজিনারি জিনিসপত্র চলে আসে, মানে কমপ্লেক্স নাম্বারের কেস। এটা যেহেতু রিয়েল অ্যানালাইসিস হচ্ছে সেখানে কমপ্লেক্সের কেস আসতে পারে না। ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা পুরো ডিল হয় রিয়েল নাম্বার দিয়ে। আচ্ছা, f dash x equal to 1/2√x for all x greater than 0. The domain of f dash is কি, ডোমেনটা কত? ডোমেনটা কত দেখো, আমার এখানে fx এর ডোমেনে কিন্তু 0 কন্টেন্ট ছিল, ওই জন্য দেখো 0 এর দিকে ক্লোজড। এখন 0 তো নেই, না থাকলে কি করব? এই যে এমন হয়ে গেল, এই যে 0 এর দিকে ওপেন ইন্টারভাল চলে এলো, মানে ক্লোজ ইন্টারভাল 0 থেকে ওপেন ইন্টারভাল ইনফিনিটি, ওইখান থেকে 0 বাদ দেওয়া হয়ে গেছে। 0 আঙুল দিয়ে খুঁটে তুলে দিয়েছি, তাহলে 0 এর দিকটা তো ওপেন হয়ে গেল। দ্য ডোমেন অফ f dash is ওপেন ইন্টারভাল 0, ইনফিনিটি। এই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এই ডোমেনটা বোঝা নিয়ে সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ 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 স্যার। বলো বলো, প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? জিরোটা যখন বাদই দিলাম তাহলে আবার ওই ওপেন ইন্টারভালের মধ্যে জিরোটাকে ইনক্লুড করলাম কেন? ওপেন ইন্টারভাল মানে কি? ওপেননেস মানে কি? কোন একটা ইন্টারভালে ওপেন মানে কি? জিরোটাকে বাদ দিয়ে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে কোন একটা পেরেছি। ইন্টারভালে হ্যাঁ হ্যাঁ ওপেন মানে কি? দেখো ইন্টারভাল দেখো, হ্যাঁ ইন্টারভাল স্যার, দেখো। হ্যাঁ আঁকাটা থেকে বুঝতে পেরেছি। ইন্টারভালে যখন ওপেনের দিক থাকে তখন কিন্তু তাকে নেওয়া হয় না, তার তার চেয়ে বড়। কিন্তু যখন ক্লোজ থাকে তখন মানে তার চেয়ে বড় এবং তাকে নিয়ে। ফলে কোন একটা জিনিস বুঝতে গেলে তার আগের জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এবার আরেকটা একটু 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 জটিল অঙ্ক দিই। এমন একটা অঙ্ক আছে, ধরো যে let f from close interval 0,2 থেকে r be defined by fx equal to x যখন কিনা x টা 0 less than equal to x less than 1, আর 2 minus x square যখন কিনা সেটা এই 1, আচ্ছা এটা এরকম থাকে 1 less than x less than equal to 2। দেখে নাও ভালো করে। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে বলা হচ্ছে যে find the derived function, find the derived function f dash and its
domain and its domain, ঠিক আছে? হ্যাঁ স্যার। বলো এটা কিভাবে এগোবো? স্যার যেহেতু এটা 0 to 0,2 ক্লোজ ইন্টারভালের মধ্যে রয়েছে, তো এটাকে কি 0 পয়েন্টে কন্টিনিউয়াস, এটা কি দেখাতে হবে? দেখো এখানে কন্টিনিউটি নিয়ে প্রশ্ন করিনি, এখানে কন্টিনিউটি নিয়ে নয়, এখানে প্রশ্নটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি নিয়ে। আমি এখানে এফ ড্যাশটা ক্যালকুলেট করতে চাইছি, এফ ড্যাশটা। এবার এখানে ইন্টারভালটাকে দুখানা টুকরো করা হয়েছে। এই যে ইন্টারভালটা আছে, এই যে ইন্টারভালটা, এই যে 0 থেকে 2, এটা দুটো টুকরো আছে। একটা হচ্ছে 0 থেকে 1, একটা হচ্ছে 0 থেকে 1, আর একটা 1 এর পর থেকে নিয়ে একদম 2 পর্যন্ত। ঠিক তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। তাহলে এবার ব্যাপার হচ্ছে যে কিভাবে বুঝবো। শোনো, যখন আমি 0 থেকে 1 এর মধ্যে দেখছি, এই 0 থেকে 1 এর মধ্যে ওই পয়েন্টগুলোর জন্য কোনো সমস্যা হয় না, আমাকে টেস্ট করতে হয় বাউন্ডারি গুলোর জন্য। 0 তে কত হবে, 1 এ কত হবে, 2 তে কত হবে। মাঝের গুলো নিয়ে টেনশন নেই, মাঝের গুলো দেখো, মাঝের গুলো এইভাবে লিখে দেবো। দেখো এদিকে দেখো, সলিউশন এদিকে তাকাও। এই যে f dash x ইকুয়াল টু, দেখো এই 0 থেকে 1 এর মধ্যে যে কোনো পয়েন্ট নেব আমি, ডিফারেন্সিয়েশন চালালে f dash x হয়। আমি তো জানি ফর্মুলা, আমি বলবো যে ফর অল x ইন ওপেন ইন্টারভাল 0,1। আমি কিন্তু এক্স্যাক্টলি 0 তে বা 1 এ কত হবে এটা কিন্তু বলতে পারলাম না। আবারও যেমন ধরো এই জায়গাটা, যে ফর অল x বিলঙ্গিং টু এই 1 এর পর থেকে শুরু করে 2 পর্যন্ত ওপেন ইন্টারভাল নিয়েছি, সেটা কত হবে? সেটা হবে -2x। দেখো এটা বোঝা গেল কিনা? এই ওপেন ইন্টারভাল 0,1 মানে কি, আমি 0 কে আর 1 কে নিয়ে নিই, মাঝের টুকু নিয়েছি। এখানে ওপেন ইন্টারভাল 1,2 মানে কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মাঝের টুকু নিয়েছি। ঠিক 1 এ কত হচ্ছে, 2 তে কত হচ্ছে বলতে পারছি না, কারণ দেখো 1 এ এসে কিন্তু ফাংশনটা ব্রেক করছে। 1 এর বাম দিকে একরকম, ডান দিকে আর একরকম, ফলে ঠিক 1 এ কি হচ্ছে জানি না, আর 0 তে আর 2 তেও আমি জানি না। ওইগুলো টেস্ট করার ব্যাপার আছে, এইগুলো টেস্ট করার ব্যাপার আছে। তাহলে এখন দেখি 0 তে কি করে হয়, দেখি 0টা করতে পারি কিনা দেখি। এবারে নাও লিমিট x tends to 0 fx minus f0 divided by x minus 0 equal to, এবার দেখো এখানে যা আমাদের মানে ফাংশনটার অবস্থা, ডোমেনটার যে অবস্থা, দেখো ফাংশনটা তার যে ডোমেন, দেখো 0 এর বাম দিকে কিন্তু কেউ নেই। আছে 0 এর বাম দিকে কেউ আছে? এই কথাটা বোঝার চেষ্টা করো। 0 এর বাম দিকে কেউ আছে? না স্যার, 0 ডান দিকে আছে। তার মানে এই যে লিমিটটা আমি লিখছি x tends to 0, সেটা কিন্তু আসলেই x tends to 0 প্লাস, x tends to 0 প্লাস। তাহলে দেখি, হ্যাঁ স্যার। তাহলে আমার কত আসছে, আমার আসছে এখানে এই হচ্ছে 1 আমাদের, মানে x আসবে, x minus 0 by x minus 0 is equals to 1। তার মানে যে x minus 0, তাহলে x minus 0, হ্যাঁ সেটা 1। তার মানে আমি বুঝে গেলাম যে সো আমাদের যে f dash 0 সেটা 1। তার মানে এই যে এই পজিশনটায় আমি যে 0 কে ছেড়ে রেখেছি, এই যে পজিশনটায় আমি যে 0 কে ছেড়ে রেখেছি, কোন পজিশনটা বলো তো? এই যে পজিশনটা আমি 0 কে বাদ দিয়ে লিখেছি তো,
তার মানে এবার আমি জিরোকে ঢুকিয়ে নিতে পারবো। আচ্ছা, আর কোন কোন পয়েন্ট আমাদের ইনভেস্টিগেশন করতে বাকি থাকছে? 1 পয়েন্টটা দেখো, 1 ভালো করে 1 দেখো, 1 এর কিন্তু বাম দিক ডান দিক দুদিকই ডোমেনের মধ্যে আছে, ফলে আমার এখানে কিন্তু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুখানাই লাগবে। অলসো এখানে দুখানা জিনিস দেখো, এই যে লিমিট x টেন্ডস টু 1 মাইনাসও যেমন প্রয়োজন, এই যে fx মাইনাস f1 ডিভাইডেড বাই x মাইনাস 1, অ্যান্ড এই জিনিসটাও প্রয়োজন, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 ডিভাইডেড বাই x মাইনাস 1, এই দুটোই প্রয়োজন। আমাকে কিন্তু পয়েন্ট বুঝে করতে হয়। ভালো করে দেখো, আমাদের ঠিক এন্ড পয়েন্টগুলো যেগুলো হয় আর ঠিক ব্রেকিং পয়েন্টগুলো যেগুলো হয়, সেখানেই কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ, সেখানেই কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ। দেখো এই যে উদাহরণটা, এই যে মড x, এই মড x এর দেখবে ঠিক জিরোর ডান দিকে x, জিরোর বাঁ দিকে মাইনাস x। তার মানে ব্রেকিং পয়েন্ট কোনটা, মানে ফাংশনের নেচারটা কোথায় পরিবর্তন হচ্ছে? জিরোতে। আর দেখো এই ফাংশনটা কিন্তু জিরোতে সমস্যা হয়ে গেল। তারপরে ধরো এই fx ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স, এর কোনো ব্রেকিং পয়েন্ট নেই, কিন্তু এর সমস্যা কোথায় হলো? একদম বাম দিকের যে এন্ড পয়েন্ট, জিরোতে। তার মানে আমি বলছি সম্ভাবনার কথা, যে ডিফারেন্সিয়েবল হবে না, এর সম্ভাবনাগুলো কোথায় আছে? ব্রেকিং পয়েন্টে আছে। ব্রেকিং পয়েন্ট মানে কি? যার ডান দিক এবং বাঁ দিকে ফাংশনটার নেচার আলাদা, সেই পয়েন্টগুলোতে হতে পারে। আর এন্ড পয়েন্টে হতে পারে, মানে ডোমেনটা তার এক্সট্রিম ডান দিকে বা বাম দিকে যে পয়েন্ট আছে। আচ্ছা দেখি এবার এটা ক্যালকুলেট করে কত আসছে। যদি সমান না আসে তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হবে না, আর যদি সমান আসে তাহলে বলবো ডিফারেন্সিয়েবল হবে। দেখি, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, এখানে x মাইনাস 1, আচ্ছা এখানে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে x মাইনাস 1। ওকে, এবার বলো আমাদের x টেন্ডস টু 1 মাইনাস, তো ভালো করে ফাংশনটা দেখো, x টেন্ডস টু 1 মাইনাস মানে x একের চেয়ে অ্যাকচুয়াল হলেও কম, তা x ঠিক x। আর f1 এর ভ্যালু কত? বসিয়ে বলো স্যার 1। 1। এই কে বুঝতে পারছো না বলতে হবে কিন্তু। এবার দেখো x মাইনাস 1 x মাইনাস 1 আছে, ঘটনা হচ্ছে x কিন্তু এক্স্যাক্টলি তো এক নয়, x হচ্ছে একের চেয়ে অ্যাকচুয়াল হলেও কম। তার মানে x মাইনাস 1 এগুলো সব নন জিরো, কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে 1 হলো, তাহলে এখানে কিন্তু ভ্যালু আমাদের 1 হচ্ছে। আচ্ছা এবার দেখো x টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাস মানে x একের চেয়ে অ্যাকচুয়াল হলেও বড়, তার মানে এখানে কত হবে? 2 মাইনাস x স্কয়ার, ঠিক বলছি তো? 2 মাইনাস হ্যাঁ x স্যার। স্কয়ার, এখানে হলো মাইনাস 1, তাহলে এটা কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে হচ্ছে মাইনাস x স্কয়ার প্লাস 1, এখানে x মাইনাস 1। তাহলে কাটাকুটি করে কি আসবে বলো? -2। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে হচ্ছে আমাদের মাইনাস x মাইনাস 1, তাহলে হচ্ছে কি -2। কি অসমান এলো তো? হ্যাঁ, ডিফারেন্সিয়েবল হলো না। আমি যে সো লিমিট x টেন্ডস টু 1 fx minus f1 divided by x minus 1 does not exist। তাহলে দেখো এখানে জিরোতে ঘটনা ঠিক হলো, 1 এ কিন্তু হলো না, তার মানে ডোমেন থেকে 1 বাদ যাবে। এবার গিয়ে দেখি 2 তে হচ্ছে কিনা, 2 তে হচ্ছে কিনা দেখি। অলসো
এই কারো কঠিন লাগছে বিষয়টা বলো, কঠিন লাগলে বলো। না না স্যার। স্যার। না স্যার। fx মাইনাস f2, এখানে এই যে x মাইনাস 2 দিলাম। তাহলে এবারে এই যে এইখানে আমি যে x টেন্ডস টু 2 করছি, এই x টেন্ডস টু 2 টা আসলে কি? দেখো এই দুইয়ের ডান দিকে ডোমেন বলে কিচ্ছু নেই, যা আছে কিন্তু 2 এবং 2 এর বাঁ দিকে। তাহলে আমার যেখানে x টেন্ডস টু 2 সেটা আসলে কিন্তু x টেন্ডস টু 2 মাইনাস। দেখো ঠিক বললাম কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখানে 2 হ্যাঁ, মাইনাস x স্কয়ার মাইনাস কত দেব? এটা কত হবে? 2 মাইনাস 2 স্কয়ার x মাইনাস 2 ঠিক বসালাম ভ্যালু, দেখো তো f2 ভ্যালু ঠিক হ্যাঁ বসালাম? স্যার। হ্যাঁ 2 মাইনাস 2 স্কয়ার ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস এই হচ্ছে x মাইনাস 2, তাহলে 2 আর মাইনাস 2 কেটে গেল, এখানে হচ্ছে আমাদের মাইনাস x স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস কত হচ্ছে এখানে হিসাব বলো তো? এখানে হচ্ছে মাইনাস x স্কয়ার মাইনাস 2 স্কয়ার ঠিক বসালাম? আর যদি আমি 2 বসিয়ে দিই কত আসছে? না ঠিক মাইনাস বসাইনি। 4। না এটা ঠিক বসাইনি, স্কয়ার গুলো ভুল দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা -4 আসছে। এটা মাইনাস এটা 4 মাইনাস x স্কয়ার হবে উপরটায়। তাই আছে, তাহলে -4 আসছে। তাহলে ঠিকই আছে। তার মানে আমরা এখন বলতে পারবো কি? তার মানে এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ 2 তে ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে সো f'2 ইকুয়াল টু স্যার এটার 2 প্লাসটা কেন বার করলাম না, ওটা একটু বলুন। 2 প্লাস বার করা সম্ভব কি? দেখো তো x না স্যার, না না। টেন্ডস টু 0 মাইনাস আর x টেন্ডস টু 2 প্লাস এই দুখানা জিনিস কি বার করা সম্ভব? সবাই না মিলে স্যার, দেখো, না। আঁকাটা দেখো, ডোমেনের আঁকাটা দেখো, প্রশ্ন সহিনী করতে পারে কিন্তু সবাই মিলে দেখো। x টেন্ডস টু 0 মাইনাস যে কারণে সম্ভব না, x টেন্ডস টু 2 প্লাস সেই কারণেই সম্ভব না। ডোমেনটা বোঝো, ডোমেনটা 0 থেকে শুরু করে 0 পর টানা গিয়ে 2 এবং 2 এর আগ পর্যন্ত, এই হচ্ছে ডোমেন। এবার দেখো আমি যখন বলছি যে x টেন্ডস টু 0 মাইনাস সম্ভব না, কারণ x টেন্ডস টু 0 মাইনাস মানে ডোমেন থেকে x সেভাবে আসবে, ডোমেন থেকে সেই x গুলো 0 এর দিকে টেন্ড করবে যারা কিনা 0 এর চেয়ে ছোট। কিন্তু এখানে দেখো কেউ 0 এর চেয়ে ছোট নেই, 0 এর বাঁ দিকে ডোমেনের অংশই নেই। একইভাবে দেখো তাকাও 2 এর ডান দিকে ডোমেনের কোনো অংশ নেই, ফলে x টেন্ডস টু 2 প্লাস জিনিসটাও সম্ভব না। মানে এগুলো নিয়ে কথাই বলা যাবে না, এই তো অবস্থা। আচ্ছা আমি কি জোর করে চাপিয়ে দিচ্ছি না সবার ক্লিয়ার হচ্ছে? সত্যি করে হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে আমি এখন কি বলতে পারি? হ্যাঁ স্যার। তাহলে এখন বলতে পারি যে সো f dash is given by, ভালো করে দেখো, এই f dash x equal to 1 for all x belonging to, আর ওপেন দেবো না কারণ 0 তে তো আমাদের ডিফারেন্সিয়েবল হয়ে গেছে, তাই না? 0 তে আমাদের ডিফারেন্সিয়েবল হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে 0টা হ্যাঁ নিয়ে নিলাম। আচ্ছা 1 এ কি ডিফারেন্সিয়েবল হয়েছে? আগে সেটা বলো। না স্যার। না। 1 এ কিন্তু ডিফারেন্সিয়েবল হয়নি, তাহলে দেখো 1 এ ওপেন রেখেছি, 1 এ ওপেন রেখেছি, 1 এর পরেরটা তো ওপেন রাখবো। 2 তে ডিফারেন্সিয়েবল হয়েছে হ্যাঁ। এবং ভ্যালুটা -4 হয়েছে। এবং দেখো আমি এখানে -2x লিখলাম কেন? কারণ
কারণ তুমি এখন যদি এই 2টা এখানে বসিয়ে দাও, কেউ যদি f'2 এখান থেকেও বার করে ফেলতে পারে। দেখো -2 × x আছে তো, তাহলে 2 পয়েন্টে কি করে ক্যালকুলেট করবে? f'2 মানে -2 × 2 হয়ে গেল। এভাবেও ক্যালকুলেট করতে পারে। ওকে স্যার। ঠিক আছে, আর আমি এখানে ডোমেনটা কি বলবো? দা domain of f is the domain of f is এই পুরো টানা ক্লোজ ইন্টারভাল 0,2 টা থাকলো, পুরো টানা ক্লোজ ইন্টারভাল 0,2 থাকলো, সেখান থেকে কাকে বাদ দেবো? সেখান থেকে 1 কে বাদ দেবো। 1 কে নখ থেকে নখ দিয়ে খুঁটে আমি বার করে দিয়েছি। কি বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ। তার মানে হ্যাঁ স্যার। তার মানে এটাকে এইভাবেও চিন্তা করা যায় যে আমি ক্লোজ ইন্টারভাল 0 থেকে শুরু করে 1 এর আগে গিয়ে স্টপ করে দিয়েছি, আবার ইউনিয়ন নিয়ে নিয়েছি, 1 এর পর থেকে শুরু করলাম, 2 থেকে ফিনিশ করে দিলাম। এই তো অঙ্ক। এরকম দুরকম ভাবে লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে হ্যাঁ, স্যার। আমাদের ডিফারেন্সিয়েশনের একদম বেসিক, এবং হ্যাঁ, তোমাদের স্যার। কিছু কিছু অঙ্ক দিয়ে এরকম ভাবে ডোমেন বার করতে দিতে পারে এবং ডিরেক্ট ফাংশনটা বার করতে দিতে পারে। এই তোমাদের ডেফিনেশন দিয়ে বার করতে দিতে দেখছে না যে f'(x) ক্যালকুলেট করে দেখাও। এই তো হ্যাঁ স্যার। হ্যাঁ। এরকম জিনিসপত্র, এরকম অঙ্ক হবে। আচ্ছা, এবারে আর তোমাদের ওই ওই জিনিসপত্রগুলো আসতে পারে যে তোমাদের 11-12 এ যে ডিফারেন্সিয়েশন শিখেছো, 11-12 এ যে ডিফারেন্সিয়েশন শিখেছো সেরকম জিনিসপত্র আসতে পারে। একটা একটা বাড়ির কাজ দিয়ে আজকে আমি থেমে যাব। এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, হোমওয়ার্ক দিচ্ছি। দেখো, if fx equal to, এটা তোমরা নিজেরা নিজেদের যোগ্যতায় করার চেষ্টা করবে, fx equal to 2 mod x plus mod of x minus 2, examine the existence of f'2। বলো এটা কি করে করবো আমরা, মানে কিভাবে আমি অ্যাপ্রোচ করব, কিভাবে, কি মনে হয়? হ্যালো বলো। স্যার এটা তো f'2 পয়েন্টে বলেই দিচ্ছে তো, এক্সামিন দ্য এখানে কি লিমিট এক্সিস্টেন্স অফ f'2। হ্যাঁ, এখানে কাকে ক্যালকুলেট করতে হবে? লিমিট বলো, লিমিট লিমিট x টেন্স টু 2 প্লাস, মানে এখানে তো 2 মাইনাস আর 2 প্লাস। হ্যাঁ, তার মানে এই জিনিসটা দেখতে হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এই জিনিস এটা করব আমরা, এন্ড খানিকটা জায়গা রাখি ক্যালকুলেশনটা করার জন্য, এন্ড এই জিনিসটা আর 2 মাইনাসটা, হ্যাঁ, তা আমি করে এটা দুটো বলবো নাকি ইকুয়াল আসছে এখানেই কিনা আলোচনা হয়ে যাবে? সেখান থেকে বুঝতে পারবো ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে আর হোমওয়ার্ক দিলাম না, এখানেই হয়ে যাক, হ্যাঁ স্যার। হ্যাঁ এখানেই হয়ে যাক। এটা হোমওয়ার্ক লেখাটা আর দিয়ে লাভ নেই। আচ্ছা, বলো না সোহিনী, আর বলবে না, অন্য কেউ বলুক এখন। কেউ একজন অন করে বলো, x টেন্স টু 2 প্লাস, এটা কি করবো আমি? fx এর ভ্যালু কত দেবো? দেখো এটা কিন্তু আমাদের mod x আছে, mod x আছে কিন্তু 2x plus x minus 2 হবে। আরেকবার বলো। 2x plus x minus 2। আচ্ছা, বলছে 2x plus x minus 2। হ্যাঁ, অসুবিধা নেই। x টেন্স টু 2 প্লাস মানে আমি যদি এরকম ভাবে দেখি, এই হচ্ছে 2 আর x টেন্স টু 2 প্লাস মানে হচ্ছে ওই x টা 2 এর থেকে এক চুল বড়, এক চুল, মানে এই যে আমি যে একটু গ্যাপ দিয়ে লিখলাম, এই গ্যাপটাও কিন্তু হবে না,
কথাটা বুঝছো? x টেন্ডস টু 2 প্লাস মানে x 2 এর থেকে এক চুল বড়, তার মানে ঠিক, তার মানে এখানে তুমি বলছো যে এটা 2x প্লাস দিয়ে x মাইনাস 2। আর তাহলে f2 এর ভ্যালু কত? f2 এর ভ্যালু কত? আমি ঠিক 2 গুলো বসিয়ে দিই, তার মানে হচ্ছে 4 প্লাস 0 আর তলায় হচ্ছে আমাদের x মাইনাস 2। তাই আমি ঠিক করলাম, দেখো তো ঠিক আছে না? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এটা ক্যালকুলেট করে কত আসছে দেখি। লিমিট 1 x টেন্ডস টু 2 প্লাস তলায় তো x মাইনাস 2, তলায় তো x মাইনাস 2, উপরে কত আসছে? তলায় x মাইনাস 2, উপরে 3x minus 6. এই উপরটা আমরা ঠিক করলাম, এই যে এখানে যে এই মড অফ x মাইনাস 2 করেছি, হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো করেছি। তার মানে হচ্ছে আমাদের এটা 3x minus 6। 3x minus 6. আচ্ছা 3x minus 6। তাহলে এখন একটা জিনিস বুঝতে পারছি, উপর থেকে 3 কমন যাবে তাই না? হ্যাঁ 3 আসবে 3 3, হ্যাঁ, তাহলে স্যার। আমাদের কিন্তু ফলাফলটা 3 হচ্ছে, কারণ x minus 2 x minus 2 কেটে যাবে, 3 আসছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখি এটা করি। এবার হচ্ছে x tends to 2 minus fx minus f2 divided by x minus 2 লিমিট x tends to 2 minus, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে আমাদের 2, x হচ্ছে তার চেয়ে এক চুল ছোট, এক চুল ছোট, মানে ছোট হয়ে কিন্তু সে নেগেটিভের দিকে চলে গেল এমন নয় কিন্তু, মানে হচ্ছে এই g0। হ্যাঁ তাহলে এবার বলো এই 2 অফ mod x টা কি হবে? মানে fx টাকে তো আমাকে লিখতে হবে তাই না? এই যে fx টা আমাকে তখন fx টা লিখতে হবে, তাহলে 2 অফ mod x বানলে কি কি লিখতে পারবো? 2x লিখবো নাকি? আমি বলি স্যার। কে এটা কে বলছো? Minus সৈনী। 2x. সৈনী ছাড়া অন্য কেউ বলুক। 2x ই হবে তাই তো? 2x হ্যাঁ স্যার 2x হবে। প্লাস কি হবে? এইখানে একটা জাল পাতা রয়েছে, দেখো এখানে রয়েছে mod of x minus 2। mod ভাঙলে কিন্তু সবসময় নন নেগেটিভ টার্ম আসে। এবার তুমি যদি এখানে ওই mod ভেঙে ওই x minus 2 লিখে ফেলো, তাহলে ভালো করে দেখো তুমি কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি লিখে ফেলছো, কারণ x ছোট 2 বড়, বুঝছো? এখানে একটু বলি, দেখো একটা অন্য কালি দিয়ে বলি, ভালো করে দেখো। এই mod of x minus 2 এর যে এক্সপ্রেশন, এর কি কি কেস হতে পারে? একটা হতে পারে x minus 2, একটা হতে পারে 0, একটা হতে পারে 2 minus x। কখন? যখন x 2 এর থেকে বড় তখন x minus 2 হবে, যখন x নিজে 2 হবে তখন 0 হবে, আর যখন কিনা x ছোট 2 বড় হবে তখন 2 minus x হবে। ওই mod x এর মতনই, কথাটা বুঝলে কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এই জালে পা দিও না, ফলে যেখানটা তোমরা x minus 2 বলছো সেখানটা আসলে হবে 2 minus x। পার্থক্যটা বোঝার চেষ্টা করো। আচ্ছা আর পরে f2 এর ভ্যালুটা কি? f2 এর ভ্যালুটা ওই একই ব্যাপার, এই তলায় কত? তলায় x minus 2। এবার নাও ক্যালকুলেট করো, লিমিট x tends to 2 1 minus, এখানে x minus 2, উপরে কি হচ্ছে 2x থেকে x বিয়োগ করলে x, 2 থেকে 4 বিয়োগ করলে x minus 2, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 1। তাহলে কি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সেম এলো? না স্যার। সেম। না স্যার। তাহলে আমরা কি বলতে পারি? না স্যার। আমরা এখানে বলবো যে সো এখন এটা নয়, দাঁড়াও, সো লিমিট x tends to 2 fx minus f2 divided by x minus 2 does not exist, so f dash 2 does not
এক্সিস্ট। ডিফারেন্সিবিলিটি কিন্তু শেষ নয়, কিন্তু আরবিসি যা দেখলাম বলছে পরীক্ষার মধ্যে বোধহয় ডিফারেন্সিবিলিটি এইটুকুই দেবে, এরপরে ডিফারেন্সিবিলিটি আমাদের চলে যায় ওই মিন ভ্যালু থিওরেম এই সমস্ত বিষয় আশয়গুলো, হায়ার অর্ডার ডেরিভেটিভ এই জিনিসগুলোও আছে। আর তোমরা 11-12 যা ডিফারেন্সিয়েশন করেছো সেগুলোও করো। আমি সঙ্গে বলে দিলাম উইথ xi এবং xii তে যে যা শিখেছো সেটা। আচ্ছা, আজকে ক্লাস শেষ করলাম। বলো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন? খুব সোজা টপিক না পড়ালাম স্যার। কিন্তু পরীক্ষা আসার মতো। No, sir. Okay. ঠিক আছে, স্টপ ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ।